হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুদর্শন কুণ্ডু চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা রিসেন্ট যে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে স্টেট গভর্নমেন্টের, সেই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে কিছু প্রিভিয়াস ইয়ার স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা এসছে যে সমস্ত কোশ্চেনগুলো, সেগুলো আলোচনা করব। তার আগে আমরা জানিয়ে দিই যে এবার থেকে আমাদের চ্যানেলে খুব নিয়মিত ভিডিওগুলো আসতে থাকবে এবং রিসেন্ট যে ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকান্সিটা এসছে তার কথা মাথায় রেখে আমরা নিয়ে আসতে চলেছি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথামেটিক্সের একটি ব্যাচ, যেখানে আমরা প্রতিটা চ্যাপ্টারে কনসেপ্ট ওয়াইজ খুব সুন্দরভাবে আলোচনা করব এবং সম্ভাব্য প্রশ্নপত্রগুলোও আলোচনা করা হবে, সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন দেওয়া হবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। এই ভিডিওটা সামনের যে স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো আসছে সমস্ত পরীক্ষার জন্যই খুবই কার্যকরী হবে তোমাদের জন্য। চলো তো শুরু করা যাক। তো আজকের আমাদের প্রথম কোশ্চেন, সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? তো আমাদের সঠিক অ্যান্সার হবে সাঁওতাল বিদ্রোহ। তো আমরা শুধুমাত্র কোনো এই কোশ্চেনগুলো অ্যান্সার করব না, সঙ্গে আমরা এর সম্পর্কে যে যদি কিছু আমাদের আরও জানার থাকে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়েও আলোচনা করব। তো এখানে দেখো প্রথম যে অপশানটা রয়েছে আমাদের কাছে কি, চুয়াড় বিদ্রোহ। এক মিনিট। আচ্ছা, প্রথম আমাদের কাছে যে অপশানটা রয়েছে চুয়াড় বিদ্রোহ। তো চুয়াড় বিদ্রোহ সম্পর্কে দু একটা জিনিস যেগুলো আমাদের ফ্যাক্ট যেগুলো জানার দরকার, সেটা কি যে চুয়াড় বিদ্রোহের আরেকটা নাম হচ্ছে কি, জঙ্গলমহল বিদ্রোহ। কি বললাম? চুয়াড় বিদ্রোহের আরেকটা নাম হচ্ছে জঙ্গলমহল বিদ্রোহ। এটা কোন সময়তে হয়েছিল না 1771 থেকে 1809 সাল পর্যন্ত হয়েছিল। আচ্ছা, এই বিদ্রোহটা কোথায় হয়েছিল? এই বিদ্রোহ হয়েছিল মিদনাপুর, বাঁকুড়া এই এরিয়াগুলোতে। আচ্ছা, তারপরে কী হচ্ছে না সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ কত সাল থেকে কত সালের মধ্যে হয়েছিল না 1770 থেকে 1777 সাল। সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ কত সাল থেকে কত সালের মধ্যে হয়েছিল না 1855, 1855। কোথায় হয়েছিল? ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের যে এরিয়া ছিল সেখানে। ওকে, অনেকদিন অভ্যাস না থাকার জন্য হাতের লেখা খুব খারাপ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, আর কোল বিদ্রোহ ছিল কত সালে না 1831 থেকে 32 পর্যন্ত। তাহলে সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিল? সিধু কানহু আমরা দেখতে পেলাম। আর কোল বিদ্রোহের নেতা খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও আসে, সেটা হচ্ছে কে? বুদ্ধভগত আরেকটা কে? জোয়া ভগত। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? কোথায় না তামিলনাড়ুতে। আচ্ছা, এবার কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। যে উইন্ড ফার্মটা রয়েছে তামিলনাড়ুতে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মুপ্পান্ডাল উইন্ড ফার্ম। কি বললাম? মুপ্পান্ডাল। মুপ্পান্ডাল উইন্ড ফার্ম কোথায় অবস্থিত? তামিলনাড়ু। কোন ডিস্ট্রিক্টে? কন্যাকুমারী ডিস্ট্রিক্টে। এটা ক্যাপাসিটি কত? 1500 মেগাওয়াট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছি ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? এটা মানে খুবই কমন একটা কোশ্চেন। কি না মোহাম্মদ বিন তুগলক, তুগলক বংশের সম্রাট মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা পাগলা রাজা নামে পরিচিত, তিনি তার শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন। তো এই কিছু তথ্য জেনে নেওয়া যাক। ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? আমরা সবাই জানি ইবন বতুতা, এটা এই কোশ্চেনটা খুব এসে থাকে। ইবন বতুতা এসেছিলেন কোথা থেকে? মরক্কো থেকে। আচ্ছা, ইবন বতুতা আরেকটা নামে পরিচিত, তার নাম কি বলা হয় তাকে?
ইসলামিক মার্কো পোলো। কি বলা হয়? ইসলামিক মার্কো পোলো। আচ্ছা, তিনি এই যে ইবন বতুতা কত সালে এসেছিলেন ইন্ডিয়াতে? 1333 সালে। কোথা দিয়ে এসেছিলেন? না ভায়া আফগানিস্তান, হিন্দুকুশ পর্বতের ওখান দিয়ে এসেছিলেন। ওকে, আচ্ছা, তার লেখা একটা ইম্পর্টেন্ট বইয়ের নাম কি, যেটা খুব বেশি থাকে পরীক্ষায়? কিতাব উল রিহলা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। আসলে এটি হলো দক্ষিণ ভারতের নদী কোনটাকে বলা হয় দক্ষিণের গঙ্গা? এটা জানো, কমন কোশ্চেন একটা। গোদাবরী নদীকে বলা হয়। ওকে, তারপরে হচ্ছে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? এটা বলার অপেক্ষা রাখে না। তার চশমা, তার চরকা, তার ছড়ি, তার টুপি। কী অ্যান্সার হবে? চরকা। ওকে, তো মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা কয়েকটা কোশ্চেন জেনে নিই, যে কয়েকটা তথ্য জেনে নিই যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধীর ডেট অফ বার্থ কী ছিল? 2 অক্টোবর 1869, 1869। আচ্ছা, ডেট অফ ডেথ কী ছিল? 30 জানুয়ারি 1948, 1948 সালে 30 জানুয়ারিতে মারা গিয়েছিলেন। আচ্ছা, মহাত্মা গান্ধী ভারতে এসেছিলেন কত সালে? কেম টু ইন্ডিয়া, ব্যাক এসেছিলেন সাউথ আফ্রিকাতে কত সালে? 1915-তে। আচ্ছা, 1915-তে ভারতে আসার পরে তিনি 3টে সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন। ফার্স্ট কী ছিল? চম্পারণ সত্যাগ্রহ। তারপরে কি ছিল? খেদা সত্যাগ্রহ। আর তারপরে কি ছিল? আহমেদাবাদ মিল স্ট্রাইক। এটা 1917-তে, আর এই দুটো 1918-তে। আচ্ছা, চম্পারণ সত্যাগ্রহতে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে 3 কাটিয়া সিস্টেম। যে 3 কাটিয়া সিস্টেম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে। 3 কাটিয়া সিস্টেমটা কি না, আগেকার দিনে যে নীলকর সাহেব মানে নীল বিদ্রোহের সময় জিনিসটা হয়েছিল, যে 3 কাটিয়া সিস্টেমটা কী ছিল? যে একটা জমি, যে 1 বিঘার 3 ভাগ, অর্থাৎ 3/20, এই যে পার্টটা আছে 20 কাটায় 1 বিঘে হয়। তো 1 বিঘার মধ্যে 3 কাটাতে কী করতে হবে? অবশ্যই কী করতে হবে? নীল চাষ করতে হবে। তো এটাই 3 কাটিয়া সিস্টেম নামে পরিচিত ছিল, যার বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ। আচ্ছা, মহাত্মা গান্ধীর করা 3টে মেজর যে আন্দোলন, সেগুলো কী কী ছিল? একটা হচ্ছে 1920-তে কী ছিল? অসহযোগ আন্দোলন। 1930-এ আইন অমান্য আন্দোলন করেছিলেন, যেটা ডান্ডি মার্চ, ডান্ডি অভিযান দিয়ে শুরু হয়েছিল। আরেকটা কি 1942 সালে করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন, তাই তো? ওকে, 6 নম্বর কোশ্চেন হচ্ছে ভাগীরথী অলকানন্দা সংযোগস্থল অবস্থিত কোথায়? কোথায়? দেবপ্রয়াগে। তাহলে এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে, যে অলকানন্দাটা তো কমন, অলকানন্দার সঙ্গে বিভিন্ন নদীর যে মিলনস্থল, তার একটা করে নাম রয়েছে। তো আমরা দেখতে পেলাম যে অলকানন্দার ভাগীরথীর যে মিলনস্থল, সেটাকে বলা হচ্ছে কি? দেবপ্রয়াগ। আচ্ছা, রুদ্রপ্রয়াগে কি রয়েছে? রুদ্রপ্রয়াগে রয়েছে হচ্ছে অলকানন্দার সঙ্গে মন্দাকিনী। রুদ্রপ্রয়াগে রয়েছে অলকানন্দা ও মন্দাকিনী। ওকে, আর কি কি লাগে আমাদের? বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগে কি রয়েছে? অলকানন্দা কার সঙ্গে মিলিত হচ্ছে? বলছে ধৌলি গঙ্গা।
অলকানন্দা আর ধৌলিগঙ্গা। রুদ্রপ্রয়াগ হয়ে গেল, আর হচ্ছে কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগের কার সঙ্গে? অলকানন্দার সঙ্গে কে মিলিত হচ্ছে? পিন্ডারি নদী, পিন্ডার রিভার। বোঝা গেল তাহলে? তো অলকানন্দা ভাগীরথী মিলনস্থান দেবপ্রয়াগ নামে পরিচিত। আর রুদ্রপ্রয়াগে রয়েছে অলকানন্দা আর মন্দাকিনী, বিষ্ণুপ্রয়াগে রয়েছে অলকানন্দা আর ধৌলিগঙ্গা, কর্ণপ্রয়াগে রয়েছে অলকানন্দা আর পিন্ডার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নীলদর্পণ নাটক কার রচনা? নীলদর্পণ নাটক বলার কারণে দীনবন্ধু মিত্রের রচনা। আচ্ছা, নীলদর্পণ নাটককে আরেকটা কোশ্চেন যেটা আসে, সে নীলদর্পণ নাটককে ইংলিশে অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ওকে, চলো। 8 নম্বর হচ্ছে ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংরক্ষিত হয়েছে যে ধারাতে? 21, 49, 73 আর 370। 21 নম্বর আর্টিকেল জানো যে এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। ফান্ডামেন্টাল রাইট রয়েছে কত থেকে কত আর্টিকেলের মধ্যে? 12 থেকে 35-এর মধ্যে। তো এখানে সে অপশনের মধ্যে কোনটা রয়েছে? 21, আর্টিকেল 21। তো নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস কটা? নাম্বার অফ ফান্ডামেন্টাল কটা? 6টা। আগে কটা ছিল? 7টা ছিল। সেখান থেকে একটা বাদ চলে গেছে, কোনটা? রাইট টু প্রপার্টি। সেটা এখন কোথায় চলে গেছে? সেটা চলে গেছে এখন লিগাল রাইটের মধ্যে। সেজন্য এখন ফান্ডামেন্টাল রাইট কটা গেছে? 6টা। আর ফান্ডামেন্টাল ডিউটি কটা? 11টা। ওকে। 9 নম্বর বলছে হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কমন কোশ্চেন। সেটা হচ্ছে পাস্কালস ল, পাস্কালের সূত্রের উপর নির্ভর করে। 10 নম্বর বলছে কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? 4টা অপশন রয়েছে। বলছে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি আর বলবন। দেখো, কুতুবুদ্দিন আইবক দাস ছিল। কার দাস ছিল? কুতুবুদ্দিন আইবক দাস ছিলেন মোহাম্মদ ঘড়ির। আচ্ছা, ইলতুৎমিশ কার দাস ছিল? ইলতুৎমিশ ছিল অপশান এ, অর্থাৎ কুতুবুদ্দিন আইবকের দাস ছিলেন। কুতুবুদ্দিন আইবকের দাস ছিলেন ইলতুৎমিশ। আচ্ছা, বলবন কার দাস ছিল? বলবন ছিল হচ্ছে ইলতুৎমিশের দাস। বলবন ছিল ইলতুৎমিশের দাস। একমাত্র আলাউদ্দিন খিলজি কে ছিলেন? আলাউদ্দিন খিলজি স্বাধীন ছিলেন। ওকে, তো এটা অপশন হবে কি? আলাউদ্দিন খিলজি। নেক্সট কোয়েশ্চেন বলছে 1857-এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন? দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, এবার এই 1857 বিদ্রোহ সম্পর্কে যে কোশ্চেনগুলো আসে সেগুলো সম্পর্কে একটু আমরা আলোচনা করে নিই, যে কোথায় কে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, মেজর যে প্লেসগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। কোথায় কোথায় রয়েছে? দিল্লি রয়েছে, কানপুর রয়েছে, ঝাঁসি রয়েছে, দিল্লি, কানপুর, ঝাঁসি, লখনৌ, বেরিলি, লখনৌ রয়েছে, বেরিলি রয়েছে, বিহার খুব আসে, এটা সব থেকে বেশি মানে এটাই আসে, বিহার। আর কি আছে? ব্যাস এগুলো। আচ্ছা, দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছে? দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন বখত খান। কে? বখত খান। কানপুরে কে? কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব, সঙ্গে ছিলেন কে? তাতিয়া টোপে। ঝাঁসিতে কে দিয়েছিলেন? লক্ষ্মীবাই। লখনৌতে বেগম হজরত মহল। আচ্ছা, বেরিলিতে কে নেতৃত্ব দিয়েছিলেন? বেরিলিতে নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর। খান বাহাদুর। বিহারে কুনওয়ার সিং। ওকে, চলো নেক্সট। শান্তিস্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হচ্ছে কোনটা? বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। আচ্ছা, তারপর হচ্ছে ভারতীয় সংবিধানে কাস্টোডিয়ান বা জিম্মাদার কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের কাস্টোডিয়ান কে? না, সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধান নিয়ে যদি কোনো কোশ্চেন ওঠে তাহলে তার উত্তর কে দেবে? সুপ্রিম কোর্ট দেবে। আচ্ছা, এবার এখানে আমরা একটু কয়েকটা আর্টিকেল সম্পর্কে পড়ে নিই। যে অপশানগুলো আছে সেগুলো দেখে নিই। রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে, যে আমাদের যে সংবিধানে কোন আর্টিকেলে বলা আছে যে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপতি থাকবে, কত নম্বর আর্টিকেল, 52 নম্বর আর্টিকেলে বলা আছে। উপরাষ্ট্রপতির কথা কত নম্বর আর্টিকেল আছে, 63-তে বলা আছে। আচ্ছা, পার্লামেন্টের কথা কত নম্বরে বলা আছে, 79-এ বলা আছে। আর সুপ্রিম কোর্টের কথা বলা আছে 124 এই নম্বর আর্টিকেলে। ওকে, তো নেক্সট কোশ্চেন, মনসব কথার অর্থ কী? মনসব কথার অর্থ, এটা খুব সহজ একটা কোশ্চেন। মনসব কথার অর্থ হচ্ছে আমাদের পদমর্যাদা। আচ্ছা, এই যে মনসবদারি প্রথাটা কোন রাজ্যের সময় ছিল, কোন সম্রাটের সময়তে, সম্রাট আকবরের সময়, তাই তো? ওকে, তাহলে হচ্ছে নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয়, আলোকবর্ষ, পারসেক, ফারলং, জিফি। দেখো আলোকবর্ষ দূরত্বের একক, এটা আমরা জানি। এক আলোকবর্ষ মানে কত, এক আলোকবর্ষ মানে হচ্ছে 1 লাইট ইয়ার মানে হচ্ছে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। এই কোশ্চেনটা খুব আসে। আর এক পারসেক, পারসেকের সঙ্গে আলোকবর্ষের একটা সম্পর্ক আছে। এক পারসেক মানে হচ্ছে 3.26 লাইট ইয়ার। আচ্ছা, ফারলং এটাও একটা ডিস্টেন্সের ইউনিট, কিন্তু জিফি এটা কার ইউনিট, জিফি হচ্ছে টাইমের ইউনিট। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, জিফি। নেক্সট কোশ্চেন, শুষ্ক বরফ, এটা তো কঠিন, CO2 বলার অপেক্ষা লাগে না কোনো। ওকে, নেক্সট কোশ্চেন বলছে সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণীতে অবস্থিত, কোন পর্বতশ্রেণীতে অবস্থিত, কারাকোরামে অবস্থিত। কারাকোরাম, জাস্কর, পীরপাঞ্জাল, শিবালিক, অ্যান্সার হচ্ছে কারাকোরাম। তা হচ্ছে কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, ইলতুৎমিশ। আলাউদ্দিন খিলজি, বলবন, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক। সঠিক অ্যান্সার হচ্ছে ইলতুৎমিশ। 19, সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, শিশির কুমার ঘোষ, নাকি ভূপেন্দ্রনাথ দত্ত। অ্যান্সার কী হবে, সন্ধ্যা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আমরা এখানে খুব বেছে বেছে কোশ্চেন করে নিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কী হলো, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আচ্ছা, তো এখানে আমরা বাকি যে অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে কোনো ইম্পর্টেন্ট কোন তথ্য থাকলে সেগুলো আমরা একটু দেখে নেব। সতীশচন্দ্র মুখার্জি, এনার নাম একটা সোসাইটির সঙ্গে জড়িত, যে কোশ্চেনটা খুব আসে, সেটা হচ্ছে ডন সোসাইটি। ডন সোসাইটি প্রতিষ্ঠা থাকে সতীশচন্দ্র মুখার্জি। শিশির কুমার ঘোষ, এনার নাম আসলে একটা পত্রিকার কথা উঠে আসে, সেটা হচ্ছে অমৃতবাজার পত্রিকা, তাই তো? অমৃতবাজার পত্রিকা। আচ্ছা, তারপর হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্তর নাম আর একটা পত্রিকার সঙ্গে যেত, সেটা কি, যুগান্তর পত্রিকা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়, না 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সাল কত, 1988। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এবার থেকে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসবো, যেরকম আমি বললাম। আর খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি আমরা WP কনস্টেবলের জন্য চ্যাপ্টার ওয়াইজ ম্যাথামেটিক্স ব্যাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।